কৃষক কার্ড নিয়ে স্বপ্ন বুনছেন কৃষকরা। মিলবে ভর্তুকি, ঋণ সহ 10 সুবিধা। আওতায় আসবে 1,65,00,000 পরিবার। পহেলা বৈশাখ উদ্বোধনের অপেক্ষা। চলছে তথ্য উপাত্ত সংগ্রহ। 8 মাসে রাজস্ব আদায় ঘাটতি ছাড়িয়েছে 71,000 কোটি টাকা। সবচেয়ে পিছিয়ে আয়কর, ভ্যাটেও নেই আশার আলো। সরকারি ব্যয়ের চ্যালেঞ্জ মোকাবিলায় কর জাল বাড়াতে মৌলিক সংস্কারের তাগিদ। ছুটির দিনেও জ্বালানি সংগ্রহে ফিলিং স্টেশনে ভিড়। সংকটের প্রভাব চট্টগ্রাম বন্দরে। লাইটার জাহাজে কয়লা পরিবহন ব্যাহত। বিদ্যুৎ কেন্দ্রগুলোতে উৎপাদন বিঘ্নের শঙ্কা। ঈদের পর এখনো জমেনি রাজধানীর বাজার। সপ্তাহ ব্যবধানে মুরগির দাম বেড়েছে কেজিতে 120 টাকা পর্যন্ত। পরিবহন ব্যয় বাড়ার প্রভাব, দাবি বিক্রেতাদের। এবং বদলে যাচ্ছে বিশ্ব বাণিজ্য ব্যবস্থা। সতর্কতা ডব্লিউটিওর। ইরানের জ্বালানি স্থাপনায় হামলা, 10 দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের। মধ্যপ্রাচ্য সংঘাতে লাভজনক বাণিজ্যে চীন, রাশিয়া। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। বিএনপি সরকারের প্রতিশ্রুত কৃষক কার্ড নিয়ে স্বপ্ন বুনছেন কৃষকরা। যে কার্ডের আওতায় দেশের 1,65,00,000 কৃষক পরিবার প্রাথমিকভাবে পাবেন ভর্তুকি, ঋণ, ন্যায্য মূল্যে উপকরণ ও সেচ সুবিধা সহ 10 ধরনের সুবিধা। কৃষি অর্থনীতিবিদরা বলছেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে কর্মসূচি বাস্তবায়ন হলে বাড়বে কৃষি পণ্যের উৎপাদন। খাদ্য স্বনির্ভর করার পাশাপাশি খুলে দেবে রফতানির দুয়ার। ফরহাদুর রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন ওমর ফারুক। প্রায় 40 বছর ধরে কৃষি কাজ করেন কেরানীগঞ্জের জয়নাল মিয়া। পারিবারিক সূত্রে কৃষিকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন। আগাগোড়া কৃষিকাজকে ধারণ করা এই কৃষক এত বছরেও পাননি সরকারি কোনো সুবিধা। রয়েছে অভিযোগও। পায় ওই যে যারা ওই যে মেম্বার থেকে কিছু কিছু লোকেরা মেম্বার দেয়, পায়, কিন্তু আমি পাই না। এরকম আমার মতো অনেক লোক আছে, পায় না। জয়নালের মতো এই প্রবীণ কৃষক আব্দুল হাইয়ের গল্পটা একই রকম। সরকারের কোনো অনুদান আমাদের কাছে আসে না, আজ পর্যন্ত আমরা দেখি নাই। জয়নাল বা আব্দুল হাইয়ের মতো কৃষকরা এবার আশায় বুক বেঁধেছেন বিএনপি সরকারের নির্বাচনী ইস্তেহারে দেওয়া প্রতিশ্রুত কৃষক কার্ড নিয়ে। এইবার যদি পাই, আবার বিএনপি সরকার আইলো পাইলাম। এই ওষুধ পানি, সার, এই সমস্ত জিনিসটা দিয়ে আমাকে কিছুটা হেল্প করে গৃহস্থরে, আমরা তো কিছুটা হেল্প পাই। একটু সারের রেটটা যদি একটু কমে তাহলে এমনি উন্নতি হয়ে যাবে, কারণ সার ছাড়া তো ভাই জমিতে ফসল হয় না ভাই। সরকার থেকে টাকাটা দেয়, সরাসরি যদি চাষির হাতে দেয় তাহলে মনে করেন যে চাষিরা কিছু করতে পারবো। যদি দেয় আরো ভালো হইব, উন্নত হইব দেশ। কৃষি খাতে সরকারি ভর্তুকি, ঋণ ও প্রণোদনার মতো সুবিধা কৃষকের কাছে সহজে পৌঁছে দিতে আসছে পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্মসূচির আওতায় আসবে দেশের 1,65,00,000 কৃষক। প্রাথমিকভাবে কৃষক কার্ড বিতরণে ব্যয় ধরা হয়েছে 4 বছরে 681 কোটি টাকা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী ন্যায্য মূল্যে কৃষি উপকরণ, সরকারি ভর্তুকি, প্রণোদনা, ন্যায্য মূল্যে সেচ সুবিধা সহ কার্ডের আওতায় প্রাথমিকভাবে 10 ধরনের সুবিধা পাবেন কৃষক। দেশের 10টি উপজেলার 10টি কৃষি ব্লকে পরীক্ষামূলকভাবে তথ্যপদ্য সংগ্রহের কাজ চলছে। কৃষকের আয়, জমির মালিকানা ও আর্থিক অবস্থা বিবেচনায় নিয়ে 5 শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হবে তাদের। দক্ষতার ছোট কৃষক। কৃষি অর্থনীতিবিদরা বলছেন, সঠিকভাবে এই কার্ড বিতরণ হলে বাড়বে খাদ্যসহ কৃষি পণ্যের উৎপাদনশীলতা, যা স্বনির্ভর করার পাশাপাশি সুগম করবে রফতানির পথ। এটা যদি হয় তাহলে কৃষকের উৎপাদনের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা, সেই প্রতিবন্ধকতাটা দূর হবে বলে আমরা আশা করি, এবং তাতে করে খাদ্যের উৎপাদন বৃদ্ধি পাবে, এবং খাদ্য উৎপাদন যদি বৃদ্ধি পায় একদিকে যেমন আমরা খাদ্যের স্বয়ম্বর হব, ঠিক অন্যভাবে আমরা বিদেশ থেকে যে আমদানি, বিপুল পরিমাণ কৃষি পণ্য আমদানি করতে হয়, সেই আমদানিটা আর করতে হবে না। খাদ্য নিরাপত্তার জন্য কৃষক কার্ড খুবই উপযোগী। কৃষকদের ডিজিটাল ডেটাবেজ, স্বচ্ছ যাচাই বাছাই প্রক্রিয়া, কঠোর তদারকি এবং ভর্তুকি বিতরণে জবাবদিহি নিশ্চিতের পরামর্শও দিচ্ছেন বিশ্লেষকরা। দেশের কৃষি খাতে নতুন এক সম্ভাবনার দুয়ার খুলতে যাচ্ছে বিএনপি সরকারের প্রতিশ্রুত কৃষক কার্ড। বিশেষজ্ঞরা বলছেন, এই উদ্যোগ সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে এ সকল কৃষকদের মর্যাদা বাড়ার পাশাপাশি কৃষি হয়ে উঠবে প্রযুক্তি নির্ভর ও লাভজনক। সব মিলে কৃষক কার্ড কৃষির আধুনিকায়ন ও খাদ্য নিরাপত্তার অগ্রগতির পথে নতুন নাম হতে যাচ্ছে। ফরহাদুর রহমান, সময় সংবাদ, কেরানীগঞ্জ, ঢাকা। দর্শক, কৃষির উন্নয়নে সরকারের অগ্রাধিকার নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন কৃষিবিদ অধ্যাপক ডক্টর সদরুল আমিন। স্যার, এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগতম। ধন্যবাদ।
স্যার, আমরা প্রতিবেদনটিতে যেমন দেখছিলাম কৃষক কার্ড, বিএনপি সরকারের প্রতিশ্রুত যে কৃষক কার্ড আসলে কৃষকের হাতে হস্তান্তর করা, সেটি আসলে পহেলা বৈশাখ 9টি উপজেলায় পাইলট প্রকল্প হিসেবে টাঙ্গাইল সদর, বগুড়া সদর সহ 9টি উপজেলায় পাইলট প্রকল্প হিসেবে চালু হতে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আসলে সঠিক কৃষক শনাক্ত করা কিংবা সবার হাতে সঠিক সুবিধাটা পৌঁছে দেওয়া, সবকিছু মিলিয়ে এই কৃষক কার্ড বাস্তবায়নের সাপেক্ষে কি কি চ্যালেঞ্জ আপনি দেখতে পাচ্ছেন? ধন্যবাদ। আপনি প্রথমে যেটা বলছিলেন যে সরকারের এটা অগ্রাধিকার, আমি বলবো এটা সবচেয়ে অগ্রাধিকার, কারণ তারা এই সরকারের প্রথম বছরের প্রথম দিনে যে প্রোগ্রামটা করতে যাচ্ছেন সেটাই কৃষক কার্ড। আমি মনে করি এইটাই প্রমাণ করে যে তারা অগ্রাধিকার দিচ্ছে কৃষির উপরে। কিন্তু যেহেতু কৃষক কার্ড এটা একটা অনেক দিন আগে থেকেই এটা মানে কথাবার্তা চলছিল, বা বিগত আমলের অনেক সরকার বা বিভিন্ন দেশে বিভিন্ন সরকার এই কৃষক কার্ড নানাভাবে চালু আছে, কিন্তু সেগুলি আমাদের পর্যালোচনা করে যদি করি তাহলে দেখা যাবে যে আমাদেরকে এইটার যে সবচেয়ে যে ক্রিটিক্যাল কাজ, সেই কাজটা হচ্ছে প্রকৃত কৃষককে বাছাই করে আনা। বাংলাদেশে 12-13 জাতের কৃষক আছে, এর আগেও কৃষক অনুপস্থিত কৃষক আছে, শৌখিন কৃষক আছে, ভূমিহীন কৃষক আছে, বড় কৃষক আছে, মাঝারি কৃষক আছে। তার মধ্যে এইটা যাকে দিলে ক্ষুদ্র কৃষকদের দিতে বলা হচ্ছে না, ক্ষুদ্র কৃষককে দিলে দেখতে হবে এটা লাভজনক হবে কিনা, ক্ষুদ্র কৃষককে তো এটা ব্যবহার করতে হবে। সেই হিসাবে আমার মনে হয় যে প্রকৃত কৃষক বাছাই করার কাজটাই এই প্রোগ্রামটার যে প্রেক্ষিত, তাতে কিন্তু এটাই বলা আছে যে এই সুবিধাটা যেন প্রকৃত কৃষকের হাতে যায়। সেই সঙ্গে স্যার আপনার কাছে আরেকটি প্রশ্ন, এই যে প্রকৃত কৃষকের কাছে আমরা দিতে চাচ্ছি বা দিতে হবে, যেহেতু বলা হচ্ছে ক্ষুদ্র বা প্রান্তিক কৃষকরা আমাদের মূল লক্ষ্য, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এই ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের এই যে কার্ডের সুবিধাটা পূর্ণরূপে পাইয়ে দেয়া, এবং আপনি আপনার সঙ্গে যেরকম আমরা প্রতিবেদনে দেখছিলাম যে তাদের যে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে কার্ডটি পেতে, ফর্ম পূরণ করা কিংবা সবকিছু মিলে সেগুলো করতে আসলে কতখানি সক্ষম আমাদের সমকালীন যে ব্যবস্থা? রাইট, আপনি একটা ভালো কথাটা বলছেন। সেটা হলো ওই যে প্রেক্ষিত আছে যেটা, এটাতে প্রথমে বলা আছে মূল লক্ষ্য হচ্ছে প্রকৃত কৃষকের হাতে সুযোগ সুবিধা পৌঁছানো। এই জন্য 3টা ফর্ম দেওয়া আছে, 3টা ফর্মে দেওয়া আছে এর ক্রাইটেরিয়া কৃষকের, এবং কীভাবে সিলেকশন করবেন, কৃষক কী কাজ করবে। এর মধ্যে অনেকগুলো জিনিস আছে যেগুলি হয়তো দরকারি, কিন্তু এই মুহূর্তে আমার মনে হয় সেগুলি করা অনেক ক্ষুদ্র কৃষক পারবেই না। যেমন একটা স্মার্ট মোবাইল, যে মোবাইলে ব্যাংকিং সুযোগ সুবিধা আছে এটা হ্যান্ডেল করা, মোবাইলে বিভিন্ন রকম এটিপি যাবে, ওটিপি যাবে, সেগুলি ব্যবস্থাপনা করে। এইটা ক্ষুদ্র কৃষক, মাঝারি কৃষককে এটা অনেকেই পারবে না। এই জন্য আমার মনে হয় এটা শুরু করা উচিত, যেটা পাইলটিং করা হচ্ছে তাতে আমার মনে হয় যে কৃষিবিদকে দায়িত্ব দেওয়া উচিত যে আপনারা প্রকৃত কৃষক বাছাই করে কাজ শুরু করেন, আর ওইগুলি আস্তে আস্তে আমরা ডেভেলপ করি। এইটাই পথ। কারণ ভারতে একটা প্রোগ্রাম আছে কিষাণ প্রোগ্রামে কিষাণ কার্ড, সেটাও তারা ধাপে ধাপে ওইভাবে পালন করছে। প্রথমেই তারা সফিস্টিকেশনে যায় নাই। আবার আমি আমেরিকায় তো দেখছি ওইখানে প্রায় 10 রকম কার্ড আছে ফার্মারের জন্য। কোনোটা ব্যাংক নির্ভর, কোনোটা ঋণ নির্ভর, কোনোটা প্রযুক্তি নির্ভর, কোনোটা সেবা নির্ভর, কিন্তু তারা সেই কাজগুলিও ধাপে ধাপে করছে, কিন্তু প্রথমেই তারা জটিলতা যায় নাই। কিন্তু আমার এই যেমনটি আপনি বললেন, সেক্ষেত্রে কি আমাদের, যেহেতু আমাদের দেশের কৃষকদের মাঝে এই যে মোবাইল ব্যাংকিং কিংবা এই ধরনের আধুনিক সুবিধার সঙ্গে এখনো ওভাবে পরিচয় নেই, তো সেই ক্ষেত্রে কি কোনোভাবে হাইব্রিড মডেলে যাওয়া যায় কিনা? যাদের পরিচয় আছে, যারা সম্ভব, সেক্ষেত্রে তারা সেটা নেবেন, যাদের সম্ভব নয় তারা হয়তো কৃষি মন্ত্রণালয় থেকে কিংবা কোনোভাবে হাতে হাতে টাকা বা যে সমস্ত সুযোগ সুবিধা নেওয়া যায় সেগুলো নেবেন, এই ধরনের কোনো পরিকল্পনা কি আছে? আমি সেটাই বলবো। সেটা হলো, আমি 2টা পয়েন্ট বলবো এখানে। 1 নম্বর হলো এটা যে প্রকৃত কৃষক বাছাই করার কাজটা, এটা একদিকে কৃষিবিদ, কৃষি অফিসার যিনি আছেন, প্লাস স্থানীয় জনপ্রতিনিধি যিনি আছেন, এমনকি ওয়ার্ড মেম্বার, ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান, তাদের 2 জনের সমন্বয়ে যে আমরা শুরু করার জন্য আমরা এইভাবে কৃষক নেই, এবং যারা প্রকৃত কৃষক নিয়ে আস্তে আস্তে সেই সাইটগুলি ডেভেলপ করা। আর নয়তো কৃষক কিন্তু শুরুতেই মার খেয়ে যাবে। আমি একটা উদাহরণ দিই, ইন্ডিয়াতে একটা প্রোগ্রাম আছে, ঠিক এই কার্ডের আলোকে যে লাইসেন্স দিবে, সেই লাইসেন্সে তারা শুরু করছিল যে এই কার্ড, এই বা কাজগুলি যেগুলি করা হবে তাদেরকে একটা 1 মাসের ট্রেনিং দিয়ে কার্ডটা দিয়ে দেওয়া হবে, তাহলে তারা। তো সেক্ষেত্রে বাংলাদেশের হাতে তো আসলে সময় রয়েছে। জি না, সেটা হলো আমি বলবো একটা তাদের প্রোগ্রাম আছে, একটা দেশি DAESI, ডিপ্লোমা ইন এগ্রিকালচারাল এক্সটেনশন অ্যান্ড ইনপুট সার্ভিস ফর ডিলার্স। তারা এরকম একটা কাগজ দিয়ে কার্ডগুলি দিত, এবং সেটা সবচেয়ে উপকারী। বাংলাদেশে এটা করা উচিত। যাদেরকে কার্ড দেওয়া হবে তাদেরকে অন্তত 1 সপ্তাহ তাদেরকে জিনিসটা বুঝিয়ে দেওয়া উচিত কৃষিবিদের মাধ্যমে,
এবং একদম লোকাল জনপ্রতিনিধির মাধ্যমে। যে বাংলাদেশের হাতে তো সে সময়টুকু রয়েছে যে আসলে যেমনটি আপনি বলছিলেন কৃষকদের কোনো কর্মশালা আয়োজন করে যে আসলে কিভাবে এই কৃষক কার্ডের সর্বোচ্চ সুবিধাটুকু তাদের জন্য অ্যাভেল করা যায়, সেই ধরনের কোনো কর্মশালা কিংবা সেরকম কোনো পরিকল্পনা কি সামনে রয়েছে বা আপনাদের সঙ্গে? এখন যেভাবে আলাপ হচ্ছে, যেভাবে ফোকাসে আসতেছে জিনিসটা, তাতে অনেক কৃষকই, যেমন আপনি ইয়েতে দেখালেন কেরানীগঞ্জে, তাদের একটা ভিউতে চলে আসছে যে এই কার্ডটা করলে ঋণ পাওয়া যাবে, এই কার্ডটা করলে টাকা পাওয়া যাবে। এই ভিউটা দেওয়া যাবে না যে এটাতে আপনি টেকনিক্যাল সেবা পাবেন, টেকনিক্যাল জিনিসপত্র পাবেন, আপনার পরিশ্রম করে আপনার উৎপাদন বাড়াতে হবে, এটা হলো আসল। এবং সেটা প্রকৃত কৃষক ছাড়া, সেক্ষেত্রেই তো আসলে উৎপাদন বাড়ানো সম্ভব। কারণ হবে যে যদি জিনিসপত্রের দাম কমে যাওয়াতে কিন্তু অনেক কৃষক আর এখন কৃষক নাই, তারা চলে যাচ্ছে কৃষি। এখন যারা কৃষক আছে বেশিরভাগ খণ্ডকালীন কৃষক। সুতরাং কৃষক সিলেকশনে আমাদেরকে কৃষি বিভাগকে অত্যন্ত সচেতন হওয়া লাগবে, কারণ শুরুতেই যদি এটা একটা ধাক্কার মধ্যে পড়ে তাহলে কিন্তু এটার ইমেজ নষ্ট হবে প্রোগ্রামটার। তো যেহেতু একটা অগ্রাধিকার প্রোগ্রাম, আমরা কেউই চাই না, আমি কৃষিবিদ হিসাবে আমি চাই না যে এটা কোনো রকম চ্যালেঞ্জে পড়ুক। এই জন্য স্মল হোক বা একটু আরও 3 মাস দেরি হোক, যেন এটা শুরুটা যেন হয় অত্যন্ত সাবলীল। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। কৃষিবিদ অধ্যাপক ডক্টর সদরুল আমিন সরাসরি যুক্ত ছিলেন আমাদের সঙ্গে সরকারের কৃষি প্রোগ্রাম অগ্রাধিকার নিয়ে কথা বলার জন্য। চলতি অর্থবছরের প্রথম 8 মাসে রাজস্ব আদায়ে ঘাটতি ছাড়িয়েছে ৭১,০০০ কোটি টাকা। লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি ভ্যাট সহ কোনো খাত। সবচেয়ে বেশি ঘাটতিতে পড়েছে আয়কর। অবস্থায় চাপ পড়া অর্থনীতিতে গতি বাড়াতে কর আদায় ব্যবস্থায় মৌলিক সংস্কারের পরামর্শ অর্থনীতিবিদদের। সরকারের ব্যয় মেটানোর চাপ ক্রমেই বাড়ছে, কারণ অর্থ বছরের শুরু থেকেই রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জন থেকে পিছিয়ে পড়ছে এনবিআর। চলতি অর্থ বছরের প্রথম 8 মাসে ৩,২৫,৮০২ কোটি টাকার রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রার বিপরীতে এনবিআর আদায় করতে পেরেছে ২,৫৪,৩৩০ কোটি টাকা। সবচেয়ে বেশি ঘাটতি আয়কর খাতে। গেল জুলাই থেকে ফেব্রুয়ারি এ খাতে ১,১৮,৫০৯ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে কেবল ৮৫,১৩৬ কোটি টাকা আদায় করেছে এনবিআর। জুলাই থেকে ফেব্রুয়ারি সময়ে শুল্ক বাবদ ৮৯,০৭৮ কোটি টাকা আহরণের লক্ষ্য ছিল এনবিআরের, বিপরীতে আদায় হয়েছে ৭১,৯১২ কোটি টাকা। রাজস্বের বড় অংশের যোগান দেয়া ভ্যাট আহরণেও পিছিয়ে এনবিআর। অর্থ বছরের প্রথম 8 মাসে ৯৭,২৮২ কোটি টাকার ভ্যাট আদায় হয়েছে, যদিও লক্ষ্যমাত্রা ছিল ১,১৮,২১৪ কোটি টাকা। লক্ষ্যমাত্রা পূরণ না হলেও গত অর্থ বছরের তুলনায় আদায় বেড়েছে। চলতি অর্থ বছরের প্রথম 8 মাসে গেল অর্থ বছরের একই সময়ের তুলনায় এনবিআর এর রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ১২.৩৬%। এর মধ্যে আয়করে ১২.৭১, ভ্যাটে ১৪.৮৩ ও শুল্কে প্রবৃদ্ধি হয়েছে ৮.৮১%। আমূল পরিবর্তন দরকার আছে। অর্থনীতিবিদরা বলছেন, অর্থনীতির গতি বাড়াতে কর আদায় ব্যবস্থায় মৌলিক সংস্কার জরুরি। করের আওতা বাড়ানোর পাশাপাশি রাজস্ব প্রশাসনের দক্ষতা বাড়ানোর পরামর্শ তাদের। রাজস্ব বোর্ড চলছে এবারে, আচ্ছা আজকে এইটা করব, কালকে ওইটা করব, ওখানে একটু রেভিনিউ বাড়বে, ওখানে একটু ট্যাক্স বাড়িয়ে দিই, আর সবসময় খালি বাড়িয়ে দেয়, কমাবার কথা বলে কম। সো এখানে কিন্তু আমরা যেটা দেখেছি যে ট্যাক্স রেট বাড়াবার কোনো সুযোগ নেই, ট্যাক্স বেস বাড়াবার যথেষ্ট সুযোগ আছে। চলতি অর্থ বছরে এনবিআর এর সংশোধিত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৫,৮৮,০০০ কোটি টাকা। সে হিসাবে বাকি 4 মাসে আদায় করতে হবে ২,৪৮,০০০ কোটি টাকার রাজস্ব। প্রতি মাসের হিসাবে যা ৬২,০০০ কোটি টাকা। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জ্বালানি তেলের সংকট। ছুটির দিনে ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল সংগ্রহের খবর জানাতে রাজধানীর বিজয় সরণি থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার ফরহাদুর রহমান এবং পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার সোহাগ হায়দার। প্রথমেই যাচ্ছি ফরহাদের কাছে। ফরহাদ, জ্বালানি তেলের সংকট সময় যত যাচ্ছে তত বেশি প্রকট হচ্ছে। আমরা জানি ঢাকা শহরের বিভিন্ন পাম্পে তেলের সংকট থাকলেও এলেনবাড়ি তেজগাঁওয়ের এই ট্রাস্ট ফিলিং স্টেশনে কিন্তু তেলের কিছুটা সংকট কম ছিল, অর্থাৎ তারা কিন্তু অবারিতভাবে তেল পাচ্ছিলেন, সেটি তারা সরবরাহ করতে পারছিলেন। তবে আজকের চিত্রটা কিছুটা ভিন্ন। গতকাল ২৬শে মার্চ তারা তেল সংগ্রহ করতে পারেননি এবং সে কারণে তারা আজকে কিন্তু তেল সরবরাহ করতে পারছিলেন। শুধু আজকে না, গতকাল রাত ৯টা ৫৫ মিনিটের পর থেকে এই পাম্পেও তেল সরবরাহ বন্ধ রয়েছে এবং তারপর থেকে আসলে
যারা মোটরসাইকেল চালক, প্রাইভেট কার চালক সহ অন্যান্য চালক গাড়ি যারা আসলে চালান সেই চালকরা কিন্তু অপেক্ষা করছেন তেলের জন্য। এখন এখানকার যে কর্তৃপক্ষ আছে পাম্পের, তাদের সাথে আমরা কথা বলেছি, দুপুরের পর নাগাদ তারা আসলে তেল সরবরাহ করতে পারবেন। ইতিমধ্যে তাদের যে লরি সেটি ডিপো থেকে তেল সংগ্রহ করেছেন এবং এই পাম্পের পথে আছেন। এবং এখানকার যারা আসলে অপেক্ষারত চালকরা আছেন তারা তীব্র সংকটের কথা আমাদেরকে বলছেন, কেননা অনেককেই আমরা শুনছি যারা 2টা থেকে এখানে অপেক্ষা করছেন, কেউ ভোর 4টা থেকে বাইকে মোটরসাইকেলে তেল সংগ্রহ করার জন্য অপেক্ষা করছেন, অনেকেই দেখছি পেপার বিছিয়ে বসে গেছেন, কেননা একটা দীর্ঘ সময়ের অপেক্ষা কিন্তু। এবং এই যে আসলে মানুষজন অপেক্ষা করছেন তাদের নানান ধরনের সমস্যা কিন্তু হচ্ছে। যারা আসলে বাইক রাইড শেয়ার করেন তারা আসলে একেবারেই অসহায় পড়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন, কেননা এই যে তারা তেল পাচ্ছেন না, এতে তাদের স্বাভাবিক যে চলাচল সেটিতে কিন্তু ব্যাহত হচ্ছে। তবে এই পাম্পের ডিজেল কিন্তু সরবরাহ করা হচ্ছে। তো এই ছিল রাজধানীর অবস্থা। আমরা একটু পঞ্চগড়ে যেতে চাই, সেখানকার জ্বালানি তেলের খবর জানাবেন সহকর্মী সোহাগ হায়দার। বলে রাখি যে সারা দেশের মতো উত্তরের জেলা পঞ্চগড়েও যে জ্বালানি তেলের বিষয়টি রয়েছে সেটা কিন্তু প্রখর সংকট তৈরি হয়েছে। আমি এই মুহূর্তে আছি পুরাতন পঞ্চগড়ের কাঞ্চনজঙ্ঘা ফিলিং স্টেশনে। এখানেও আমরা দেখছি যে পাম্পের যে সকল জ্বালানি তেল রয়েছে সেগুলো কিন্তু পর্যাপ্ত না থাকায় কিন্তু একটা সংকট তৈরি হয়েছে। আমি বলে রাখি যে পঞ্চগড়ের 27টি যে পেট্রোল পাম্প রয়েছে প্রত্যেকটিতেই কিন্তু তেলের যে ঘাটতি রয়েছে, পেট্রোল, অকটেন, ডিজেল প্রত্যেকটিতে ঘাটতি রয়েছে। চাহিদা মতো কিন্তু যারা গ্রাহক রয়েছে তারা কিন্তু পাচ্ছে না। বিভিন্ন যানবাহন, বিশেষ করে আমরা বলে রাখি যে মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনের যে সকলে পেট্রোল, অকটেনের প্রয়োজন হচ্ছে সেগুলো কিন্তু ঘাটতি তৈরি হয়েছে। তারা কিন্তু যারা এই যানবাহনগুলো চালাচ্ছে তারা কিন্তু তেলের অভাবে কিন্তু তারা নিত্য প্রয়োজনীয় যে সকল কাজকর্ম রয়েছে সেগুলো কিন্তু ঠিকমতো করতে পারছে না। একই সাথে বলে রাখি যে পাম্পগুলোতে আমরা দেখেছি যে গতকাল কিন্তু প্রচুর ভিড় ছিল, তবে আজকে ছুটির দিনে কিন্তু এই মুহূর্তে আমরা সেমন ভিড় লক্ষ্য করছি না। একই সাথে বলে রাখি সকাল থেকে কিন্তু এখানে আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন যানবাহন এসে কিন্তু এখান থেকে খালি হাতেই তারা ঘুরে গেছে। তারা বলছেন যে তেল না পাওয়ায় কিন্তু চরম বিপাকে পড়েছেন। বিশেষ করে যারা দূর দূরান্তে ছুটে যাওয়ার চেষ্টা করছেন নিত্য প্রয়োজনীয়, তারা কিন্তু চরম বিপাকে পড়ছেন। সকলের দাবি যেন দ্রুত এই সংকটটি নিরসনে সরকার যেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে, এমনটি কিন্তু যারা ভোক্তা রয়েছেন তারা কিন্তু আমাদের বলছেন। এবং আমরা মালিক পক্ষের সাথে কথা বলেছি, যারা এই পেট্রোল পাম্পগুলোর মালিক রয়েছে বা কর্তৃপক্ষ, তারা বলছেন যে সকল পেট্রোল বা জ্বালানি তেলের যতটুকু চাহিদা রয়েছে সে চাহিদা মতো না পাওয়ায় কিন্তু তারা কিন্তু যে ভোক্তা বা গ্রাহকদের মাঝে কিন্তু ঠিক মতো বিলি করতে পারছে না। একই সাথে আমরা বলে রাখি যে সর্বনিম্ন 100 টাকা থেকে 200 টাকা পর্যন্ত কিন্তু বিক্রি হচ্ছে তেল, এর বেশি কিন্তু দেওয়া হচ্ছে না। একই সাথে বলে রাখি যে এর ঘাটতির কারণে কিন্তু চরম বিপাকে পড়েছে সীমান্তের এই জেলার মানুষজন। সকলে বলছেন যেন প্রশাসন তদারকি করে এই সমস্যা যেন নিরসনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে, এমনটি সকলের দাবি। তো এ ছিল আমার কাছে পঞ্চগড় থেকে জ্বালানি তেলের সংকটের সর্বশেষ খবর। পঞ্চগড় থেকে সহকর্মী সোহাগ হায়দার এবং তার আগে রাজধানীর বিজয় সরণি থেকে সহকর্মী ফরহাদুর রহমান জানাচ্ছিলেন জ্বালানি সংকটের সবশেষ খবরাখবর। EDF Aluminium, redefine possibilities. দেখছেন এই সময়ের বাণিজ্য। প্রয়োজনীয় জ্বালানির অভাবে চট্টগ্রাম বন্দর থেকে লাইটার জাহাজের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে পণ্য পরিবহন চরম সংকটে পড়তে যাচ্ছে। এই অবস্থায় বিদ্যুৎ কেন্দ্রগুলোতেও কয়লা সংকটের কারণে উৎপাদন বিঘ্ন হয়ে লোডশেডিং বাড়ার শঙ্কা দেখা দিয়েছে। শাখা টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বাংলাদেশে বর্তমানে সচল কয়লা ভিত্তিক 6টি বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে শুধুমাত্র মাতার বাড়ি ছাড়া বাকি 5টি কেন্দ্রে লাইটার জাহাজের মাধ্যমে জ্বালানি হিসেবে ব্যবহৃত কয়লা সরবরাহ করা হয়। মাসে যার পরিমাণ অন্তত 8.5 লাখ মেট্রিক টন। আর চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা এসব কয়লা নৌপথে বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছাতে 400 থেকে 420টি লাইটার জাহাজের প্রয়োজন। কয়লা যখন পরিবহনে ব্যাহত হবে তখন বিদ্যুৎ উৎপাদনও কিন্তু ব্যাহত হবে। মূলত বিশাল আয়তনের কারণে যেসব জাহাজ বন্দরের প্রধান জেটিতে বার্থিং এর সুযোগ থাকে না, সেসব মাদার ভেসেল বন্দরের নৌসীমা অর্থাৎ মহেশখালী এবং কুতুবদিয়ায় অবস্থান নিয়ে লাইটার জাহাজে পণ্য খালাস করে। চট্টগ্রাম বন্দর থেকে বিভিন্ন রুটে চলাচলকারী লাইটারের জাহাজ রয়েছে 1200-র কাছাকাছি। বাংলাদেশের পুরো নৌপথে শুধুমাত্র চট্টগ্রাম, ঢাকা এবং মোংলায় ফ্লোটিং জেটির মাধ্যমে লাইটারের জাহাজে জ্বালানি সরবরাহ করা হয়। এর মধ্যে প্রতিদিনই অন্তত 3 থেকে 4 লাখ লিটার জ্বালানি প্রয়োজন। পদ্মা মেঘনা যমুনা থেকে তেল পাচ্ছে না বিদায় আপনাদেরকে আমরা তেল দিতে পারতেছি না। প্রতিদিন মনে করেন ওয়াটার সেলে যদি আপনার 100 জাত বরাদ্দ হয় 4 লাখ লিটার লাগে,
হয়তো সেখানে আপনি 20,000 30,000 পাচ্ছেন। জ্বালানি সংকটের কারণে লাইটার জাহাজগুলো বহির্নোঙরে অবস্থানরত মাদার ভেসেলের কাছে পৌঁছাতে না পারলে পণ্য লোড আনলোডে ধীরগতির আশঙ্কা করছে বন্দর কর্তৃপক্ষ। লাইটার জাহাজগুলো তাদের যদি কোনো জ্বালানি সংকট থাকে সেটা যেন তাদের চাহিদা অনুযায়ী দ্রুততম সময় তাদেরকে প্রোভাইড করা হয়। চট্টগ্রাম বন্দরে বর্তমানে 96টি জাহাজের অবস্থান রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। মধ্যপ্রাচ্য অস্থিরতায় দেশের জ্বালানি চাহিদা পূরণে সরাসরি ক্রয় পদ্ধতিতে 3 লাখ টন ডিজেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের 2টি প্রস্তাবনার মধ্যে এপি এনার্জি ইনভেস্টমেন্টস লিমিটেড থেকে 1 লাখ মেট্রিক টন এবং সুপারস্টার ইন্টারন্যাশনাল লিমিটেড থেকে 2 লাখ মেট্রিক টন ডিজেল ক্রয়ের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। দেখছেন এই সময়ের বাণিজ্য। ঈদের পর এখনও বেচাকেনায় জমেনি রাজধানীর নিত্যপণ্যের বাজার। তবে সপ্তাহ ব্যবধানে মুরগির দাম বেড়েছে কেজিতে 120 টাকা পর্যন্ত। বাজার পরিস্থিতি জানাতে এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার তোফাজ্জল হোসেন। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। তোফাজ্জল, রাজধানীতে আসলে মুরগির দাম অস্বাভাবিকভাবে বেড়েছে ঈদের পর থেকেই। ঈদের আগে যে মূল্য বৃদ্ধি পেয়েছিল সেই মূল্য বৃদ্ধির পরে আবার দ্বিতীয় দফায় মূল্য বৃদ্ধি পেয়েছে। ঈদের পরে এর কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন যে জ্বালানি সংকটের কারণে পরিবহন খরচ বেড়েছে এবং 10,000 টাকা যে এখানে পরিবহন খরচ ছিল সেখানে 20 থেকে 25,000 টাকা পর্যন্ত হয়েছে, যে কারণে মুরগির দাম অস্বাভাবিক হারে বেড়েছে। অন্যদিকে ঈদের পরে নানান প্রোগ্রামের জন্য, বিভিন্ন অনুষ্ঠানের জন্য মুরগির চাহিদাও বেড়েছে, যে কারণে দেশি মুরগি, ব্রয়লার মুরগি সহ অন্যান্য যে মুরগি রয়েছে সেই মুরগির দাম বেড়েছে। একই সঙ্গে রাজধানীতে এখনও সবগুলো বাজারে ঠিকভাবে সব দোকান খোলেনি, না খোলার কারণেও একটা সংকট তৈরি হয়েছে। যে সেক্ষেত্রে আমরা দেখি সবজির বাজার বা অন্যান্য যে বাজারগুলো আছে সেই বাজারগুলোতে পর্যাপ্ত পরিমাণ দোকান খোলা না থাকার কারণেও দামের একটা হেরফের দেখা যাচ্ছে। সবজিতে আমরা দেখেছি 20 থেকে 30 টাকা পর্যন্ত দাম বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে ক্রেতা সংকট থাকার কারণেও দোকানিরা দোকান ভেদে দামের একটা হেরফের দেখা যাচ্ছে, যে অভিযোগ করছেন ক্রেতারা। অন্যদিকে বিক্রেতারা বলছেন পরিবহন খরচ বৃদ্ধির কারণে সবজির দামেও প্রভাব পড়েছে। মাছের দামে আমরা দেখেছি, মাছের দামেও প্রভাব পড়েছে পরিবহন খরচ বৃদ্ধির কারণে, এবং মাছের দাম দেখা যায় 30 থেকে 50 টাকা পর্যন্ত বেড়েছে। এই ছিল রাজধানীর কারওয়ান বাজার থেকে আমার কাছে বাজার দর সম্পর্কে সর্বশেষ। রাজধানীর কারওয়ান বাজার থেকে বাজার পরিস্থিতির সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী তোফাজ্জল হোসেন। লম্বা ছুটি উপভোগে কেউ গেছেন সমুদ্র সৈকতে, কেউ গেছেন পাহাড়ের টানে। সে খবর জানাতে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে রিপোর্টার সুজাউদ্দিন রুবেল আর রাঙামাটির পলওয়েল পার্ক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হেফাজত সবুজ। প্রথমে যাচ্ছি রুবেলের কাছে। ঈদ পরবর্তী স্বাধীনতা দিবস, তারপর সাপ্তাহিক ছুটি 17 থেকে 27, এই 10 দিনে কক্সবাজারে প্রায় 6 লাখের অধিক পর্যটকের আগমন হয়েছে। আজকেও সাপ্তাহিক ছুটির দিন আমরা লক্ষ্য করছি বিপুল সংখ্যক পর্যটক কক্সবাজার সমুদ্র সৈকতে ছুটে এসেছে এবং ছুটে এসে তারা তাদের যে আনন্দঘন মুহূর্তগুলো পার করছে, যার কারণে এখানকার সৈকত পাড়ের যে 5 শতাধিক হোটেল, 5 শতাধিক রেস্টুরেন্ট থেকে শুরু করে সহস্রাধিক বার্মিজ পণ্যের যে দোকান রয়েছে সব দোকানেই কিন্তু রমরমা বাণিজ্য হচ্ছে। শুধু তাই নয়, পর্যটনের সব খাতেই এখন যেহেতু পর্যটকরা ভ্রমণ করছেন কক্সবাজারে, তার কারণে ব্যবসা বাণিজ্যের যে চাঙ্গা ভাব সেটি অনেকটাই ফিরেছে। গত 1.5 মাসে পর্যটকের যে খরা ছিল সেটি কাটিয়ে এখন যেটি চেম্বার অফ কমার্স যেটি বলছে, গত 10 দিনে কক্সবাজারে প্রায় 500 থেকে 600 কোটি টাকার বাণিজ্য হয়েছে, তেমনটাই তথ্য বলছে। আমরা লক্ষ্য করছি আজকে শুক্রবার সকাল থেকে লক্ষ্য করছি সমুদ্র সৈকতে যে 3টি পয়েন্ট রয়েছে, 3টি পয়েন্টে শত শত হাজার হাজার পর্যটক সমুদ্র স্নানে নেমে পড়েছেন। যে এখন তীব্র গরম, এই গরমকে উপেক্ষা করে কিন্তু সমুদ্রে যে নোনা জল, সেই নোনা জলে ঢেউয়ের সঙ্গে তারা সমুদ্র স্নান করে তাদের মতো আনন্দ করছে। অনেকে টিউবে গা ভাসাচ্ছে, আবার আমরা লক্ষ্য করছি বালিয়াড়িতে প্রিয়জনের সঙ্গে, পরিবার পরিজনের সঙ্গে বালুচরে যেমন খেলছে বালি নিয়ে, ঠিক তেমনি তারা প্রিয় মুহূর্তগুলো ক্যামেরার ফ্রেমে বন্দি করছে, সেই দৃশ্যগুলো আসলে লক্ষ্য করছি। তবে এই যে বিপুল সংখ্যক পর্যটকের আগমনকে কেন্দ্র করে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে শুরু করে দীর্ঘ মেরিন ড্রাইভ, ইনানি, হিমছড়ি থেকে শুরু করে টেকনাফ, শাহপুরের দ্বীপ থেকে শুরু করে সব জায়গায় কিন্তু নিরাপত্তা জোরদার
করেছে ট্যুরিস্ট পুলিশ, জেলা প্রশাসন এবং জেলা পুলিশের সমন্বয়ে। তো এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সব শেষ। আমরা এখন চলে যাচ্ছি রাঙামাটিতে আমাদের সহকর্মী হেফাজত সবুজের কাছে। ঈদের যে লম্বা ছুটি ছিল তার সাথে আমাদের যে স্বাধীনতা দিবস এবং স্বাভাবিক যে সাপ্তাহিক ছুটি মিলে আসলে ঈদের আমেজ এখনও রয়ে গেছে রাঙামাটির বিনোদন কেন্দ্রগুলোতে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি রাঙামাটির ঝুলন্ত সেতু। আপনারা দেখতে পাচ্ছেন যে এই চৈত্রের তপ্ত দুপুরেও আসলে মানুষজন এখানে এই ঝুলন্ত সেতুতে ঘুরে বেড়াচ্ছেন এবং কিছুক্ষণ আগে এই পর্যটকের সংখ্যাটা আরও বেশি ছিল। আমরা দেখেছি যে জানেন যে রাঙামাটিতে যে সকল পর্যটক বেড়াতে আসেন তাদের অন্যতম আকর্ষণই থাকে কাপ্তাই হ্রদের হ্রদ ভ্রমণ এবং তারা কিন্তু সেখানে এখান থেকে আমরা আসাকালীন সময় অন্তত 25 থেকে 30টি বোট বিভিন্ন উদ্দেশ্যে তারা ছেড়ে গেছে, যাদের উদ্দেশ্য রয়েছে সুবলং ঝর্ণা বা পেদা তিংতিং বা এখানে শহরের আশেপাশের যে সকল অন্যান্য বিনোদন কেন্দ্রগুলো আছে সেগুলোতে তারা ঘুরে বেড়াচ্ছেন। আমরা এখানে কথা বলেছিলাম এখানকার রাঙামাটির চেম্বার অফ কমার্সের সভাপতির সাথে। অ্যাডভোকেট মামুনুর রশিদ আমাদেরকে যেটা জানিয়েছেন যে এই বন্ধকে কেন্দ্র করে রাঙামাটিতে প্রায় এখানে শত কোটি টাকার আসলে ব্যবসা হয়েছে এবং পর্যটকের আগমন ঘটেছে প্রায় 1.5 লাখের মতো। তো তিনি বলতে চাচ্ছেন যে যেহেতু এই যে শেষ পর্যায়ে এসেও পর্যটন মৌসুমের শেষ পর্যায়ে এসে যে ব্যবসা বাণিজ্যটা হয়েছে এটা এখানকার এলাকার অর্থনীতিতে একটা ভূমিকা রাখবে। তো রাঙামাটিতে এই ছিল আমার কাছে তার সর্বশেষ। রাঙামাটি এবং কক্সবাজার থেকে সহকর্মীরা জানাচ্ছিলেন সবশেষ খবরাখবর। দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম কমালো বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। শুক্রবার সকালে সংগঠনটি জানায় এবার ভরিতে 6,590 টাকা কমিয়ে 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 2,34,855 টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী দেশের বাজারে 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 2,24,182 টাকা, 18 ক্যারেটের 1,92,164 টাকা ও প্রতি ভরি সনাতন স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে 1,56,473 টাকা। এ নিয়ে টানা 7 দফায় 1 ভরি স্বর্ণের দাম কমানো হলো 35,575 টাকা। বিশ্ব অর্থনীতির সমীকরণ পাল্টে দিচ্ছে মধ্যপ্রাচ্যের সংঘাত। একদিকে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ায় রাশিয়ার জন্য তৈরি হয়েছে বিশাল আয়ের সুযোগ, অন্যদিকে ভূ রাজনৈতিক অস্থিরতার মধ্যেই বৈদেশিক বাণিজ্যে নিজেদের শক্তিমত্তার জানান দিচ্ছে চীন। গেল 28 ফেব্রুয়ারি ইরানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলার মধ্য দিয়ে শুরু হয় মধ্যপ্রাচ্য সংঘাতে টালমাটাল বিশ্ব জ্বালানি বাজার। সরবরাহ সংকটের আশঙ্কায় বাড়ছে দাম। এর মধ্যেই তেলের বড় রপ্তানিকারক হিসেবে সুবিধাভোগী হয়ে উঠেছে রাশিয়া। তবে রাশিয়ার এই অপ্রত্যাশিত মুনাফা নিয়ে এখনই উৎসবে মাততে রাজি নন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আমাদের রপ্তানি পণ্যের দাম বাড়ছে, কিন্তু বাজার এখন উত্তাল। এটা আমাদের জন্য সুযোগ, তবে সমাধান হতে হবে যাতে এই অতিরিক্ত রাজস্ব কোনোভাবে অপচয় না হয়। রাশিয়ার এই সতর্ক অবস্থানের মধ্যেই ভূ রাজনৈতিক সব উত্তেজনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বৈদেশিক বাণিজ্যে নিজেদের স্থিতিস্থাপকতা প্রমাণ করছে চীন। যন্ত্রপাতি এবং ইলেকট্রনিক পণ্যের আমদানি রপ্তানি উভয় ক্ষেত্রে আমাদের রেকর্ড সাফল্য এসেছে। যুদ্ধ যখন বিশ্ব বাণিজ্যকে বিপর্যস্ত করে তুলছে, ঠিক তখনই চীনের অভাবনীয় গতি বৈশ্বিক অর্থনীতিতে নতুন আলোচনার জন্ম দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন মধ্যপ্রাচ্য সংঘাতে বিভক্ত বিশ্ব অর্থনীতির একদিকে রাশিয়া যেখানে সতর্কভাবে পা ফেলছে, চীন সেখানে নিজেদের উদ্ভাবনী শক্তি দিয়ে যুদ্ধের প্রভাব মোকাবিলা করে বাণিজ্যের লাগাম টেনে ধরছে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ। বিশ্ব বাণিজ্য ব্যবস্থা বদলে যাচ্ছে বলে সতর্ক করেছে ডব্লিউটিও। ক্যামেরুনে শুরু হওয়া সংস্থাটির 14তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনে আগামীর পরিবর্তনকে আমলে নিয়ে সংস্কার কার্যক্রমে জোর দেন ডব্লিউটিও মহাপরিচালক। ক্যামেরুনের ইয়াউন্দে বসেছে বিশ্ব বাণিজ্যের নীতি নির্ধারণী আসর ডব্লিউটিও এর 14তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন। বৃহস্পতিবার উদ্বোধনী ভাষণে সংস্থাটির প্রধান শোনান পরিবর্তনের বার্তা।
আমরা যে বিশ্ব বাণিজ্য ব্যবস্থা চিনতাম তা অপরিবর্তনীয়ভাবে বদলে গেছে। এখন আমাদের ভবিষ্যতের দিকে তাকাতে হবে এবং বিশ্ব বাণিজ্য ব্যবস্থাকে নতুন করে সাজাতে হবে। যদিও মোট বাণিজ্যের 72% এখনও ডব্লিউটিও এর অধীনেই চলছে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভিত্তিক বাণিজ্য আশার আলো দেখাচ্ছে, তবে বড় সংকট হয়ে দাঁড়িয়েছে স্বচ্ছতার অভাব। সংকটে দেশগুলোকে নতুন নিয়ম মেনে নিতে বা সংস্কারের পথে এগিয়ে যেতে বাধা দিচ্ছে। তথ্য বলছে 2025 সালে ভর্তুকি সংক্রান্ত তথ্য জমা দিয়েছে মাত্র 64টি দেশ, যেখানে 102টি দেশই কোনো তথ্য দেয়নি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ। এই ছিল এই সময়ের বাণিজ্যে। এরপর দেখবেন দুপুর 12টার সময় সংবাদ। সঙ্গে থাকবেন রাইসা জান্নাত। ধন্যবাদ আলিফ। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।